বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। কনস্ট্যান্টসটাউন। দেখা হয়েছিল হঠাৎই। সময়ের প্রহরী সেই দেখা হওয়া প্রহরটিকে করেছিল সংক্ষিপ্ত। তবু কি আশ্চর্য, তা থেকে রচিত হল এক সুস্নাত সম্পর্ক। মানুষের জীবনে চলার পথে কত না মানুষের আগমন ঘটে, কত হাসি, কান্না, ঠাট্টা, ভালোবাসা, ভালো লাগা, কাছে আসা এবং দূরে চলে যাওয়া। এই ভদ্রমহিলা স্বামীজির প্রখর ব্যক্তিত্বের কাছে নিজেকে নিঃশর্তে সমর্পণ করেছিলেন। স্বামীজির সংস্পর্শে এসে ধন্য হয়েছিলেন। অকপটে তাঁর এই সৌভাগ্যের কথা ঘোষণা করেছিলেন জনে জনে। 1894 সালের এক সান্ধ্য আসরে নিউ ইয়র্কের ডাক্তার গুয়েনসির বাড়িতে দেখা হয়েছিল তাঁদের। তখন কনস্ট্যান্টসটাউনের বয়স মাত্র 24 বছর। সাধারণত এই বয়সের তরুণীরা উছলা স্বভাবের হয়ে থাকেন। জীবনের যে কোনো সমস্যাকে এক ফুৎকারে উড়িয়ে দেবার মতো সাহস ও সামর্থ্য অর্জন করেন। কৌতুক উল্লাসে মেতে থাকতে ভালোবাসেন। অথচ কি আশ্চর্য, জন্মসূত্রে মার্কিন রমণী হওয়া সত্ত্বেও কনস্ট্যান্টসটাউন ছিলেন কিছুটা শান্ত ও গম্ভীর প্রকৃতির। জীবনের নশ্বরতা নিয়ে ভাবনা চিন্তা করতেন। প্রকৃতির রঙ্গশালায় ঘটে যাওয়া এক একটি ঘটনা তাকে বিশেষভাবে প্রভাবিত এবং উদ্বুদ্ধ করত। সেদিন ওই সান্ধ্য আসরে হলুদ পোশাক পরিহিত স্বামীজিকে দেখে কেমন যেন হয়ে গেলেন তিনি। সেই যে প্রথম দেখা হলো, সে দেখা স্মৃতি অমলিন ছিল তার মনের মধ্যে। অনেক বছর বাদে তিনি স্মৃতি রোমন্থন করেছেন, ঘটনার বিবরণ দিয়েছেন। কোথাও কিছু বাদ পড়েনি। মনে হয় এই বুঝি গতকাল ঘটনাটি ঘটে গেছে। নিউ ইয়র্ক শহরের এক সম্ভ্রান্ত মানুষ ডাক্তার এডওয়ার্ড গুয়েনসি, তাঁর সুন্দরী স্ত্রী এবং সুশীলা কন্যা বর্তমান। নিউ ইয়র্কের একটি প্রাসাদের মতো বাড়িতে দিন কাটান এই পরিবার। অজস্র অর্থের প্রাচুর্য আছে, আছে নীল রক্তের অহমিকা। অবশ্য এর পাশাপাশি আছে একটি পরিশীলিত মন। গুয়েনসি প্রায় তাঁর বাড়ি সংলগ্ন উদ্যানে সান্ধ্য আসরের আয়োজন করতেন, বিশিষ্ট মানুষদের আমন্ত্রণ জানাতেন। এই সব মানুষেরা পারস্পরিক আলাপনে মেতে উঠতেন। স্বামীজির বাকচাতুর্য এবং বুদ্ধিমত্তার কথা তাঁর কানে পৌঁছে গিয়েছিল। তিনি স্বামীজিকে সাদর আমন্ত্রণ জানালেন এমন একটি সান্ধ্য আসরে। শহরের বিভিন্ন জ্ঞানী ও গুণীজনে সেখানে এসে পৌঁছলেন। অনুষ্ঠান শুরু হল। সকলের মধ্যে থেকেও স্বামীজি ছিলেন বড় একা। রচনা করেছিলেন নিজস্ব চলমান পরিমণ্ডল। যখন যেখানে যেতেন তাকে কেন্দ্র করে ভিড় জমে উঠত। অনেকে তার মুখের দিকে তাকিয়ে থাকতেন। তাঁর মুখনিসৃত এক একটি বাক্যকে ডায়েরির পাতায় লিখে নিতেন। তাঁর নির্দেশিত মার্গে পথ চলার প্রতিজ্ঞা করতেন। এই অনুষ্ঠানে কনস্ট্যান্টসটাউন এসেছিলেন ক্যাথলিকদের প্রতিনিধি হিসাবে। কি আশ্চর্য, ঈশ্বরের অভিপ্রায়ে আবার আসরে স্বামীজির পাশেই স্থান হল তাঁর। শুরু হলো তাঁদের মধ্যে সংক্ষিপ্ত আলাপন। পরিণত হলো তা অন্তরঙ্গ আলাপচারিতায়। স্বামীজি নিজের পরিচয় দিলেন এক হিন্দু সন্ন্যাসী হিসেবে। তারপর খাওয়া শেষে ড্রয়িং রুমে বসে দীর্ঘায়ত হল আলাপচারিতার মুহূর্ত। কথায় কথায় স্বামীজি বললেন, শুনুন, পৃথিবীর সব ধর্মমত এক, অভিন্ন। আমরা মিছিমিছি একে অন্যের সাথে লড়াই করি। আমাদের সকলের বিশ্বাসের ভরকেন্দ্র একই জায়গায় অবস্থিত।
এমন কথা এর আগে আর কেউ কখনো বলেননি। চমকে উঠলেন কনস্ট্যান্স টাউন। এর আগে তিনি অনেক ধর্মসভায় যোগ দিয়েছেন, দেখেছেন ধর্মপ্রচারকেরা কি নির্লজ্জভাবে নিজ নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য সদা তৎপর। তাদের এই আচরণ দেখে লজ্জা হয় মনে। তারা কি ধর্মগুরু নাকি ধর্মের ফেরিওয়ালা? অথচ এই ভারতীয় সন্ন্যাসী কত ধীরে সুস্থে কথা বলছেন, কোনো ব্যাপারেই বিন্দুমাত্র তাড়া নেই তাঁর। অথচ তাঁকে দেখে বেশ বুঝতে পারা যায় যে দর্শন শাস্ত্রে তাঁর জ্ঞান সুগভীর। তিনি বুঝি জ্ঞানের এক অতলান্তিক সমুদ্র। উপরটা শান্ত, ভিতরে অতল স্পর্শী গভীরতা। তখন কনস্ট্যান্স টাউন থাকতেন বেসফোর্ড অ্যাপার্টমেন্টে। সঙ্গে থাকতেন তার মা। তার মা এসেছেন ফরাসি রাজবংশ থেকে। কালো চোখ আর চুলের জন্য তিনি বিখ্যাত। ওই উচ্চ অভিজাত সমাজের মক্ষীরানী হিসাবে ডাকা হয় তাঁকে। বাড়ি ফিরে উচ্ছ্বসিত কনস্ট্যান্স টাউন মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। সব কথা শোনার পর মা হেসে উঠেছিলেন। তিনি বলেছিলেন, কি অদ্ভুত নৈশভোজের আসর, যেখানে মেথডিস্ট, ব্যাপটিস্ট ও প্রেসবেটিয়ান আর কমলা রঙে জামা পরা এক পৌত্তলিকের সমাবেশ হয়। এভাবেই তিনি হিন্দুদের পুতুল পূজাকে আক্রমণ করেছিলেন। তাঁর দোষ নেই, জন্মসূত্রে তিনি খ্রিস্টান। খ্রিস্টানরা এই জাতীয় পুজোর সার্থকতা উপলব্ধি করতে পারবেন না। ভাবতে ভালো লাগে, পরবর্তীকালে কনস্ট্যান্স টাউনের মায়ের মনোজগতে ব্যাপক পরিবর্তন ঘটে গিয়েছিল। তিনি স্বামীজি এবং তাঁর চিন্তনের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন। স্বেচ্ছা প্রাণোদিত হয়ে বেদান্ত সেন্টারের সদস্যা হন। সেই সময় আমেরিকার নৈশ বিনোদনের কেন্দ্র ছিল অপেরা হাউস। সমাজের বিশিষ্ট মানুষেরা নিয়ম করে সেই সব হাউসে আসতেন। তাদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হতো। তাদের পরনে থাকত নামি দামি পোশাক। তারা একে অপরকে টেক্কা দেবার চেষ্টা করতেন। স্বামীজি কোনোদিন অপেরা দেখাননি শুনে কনস্ট্যান্স তাকে এমন একটি হাউসে নিয়ে যেতে চাইলেন, কিন্তু কনস্ট্যান্সের মা তাই শুনে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি সোজাসুজি স্বামীজিকে আক্রমণ করে বলেন, তুমি তো কালো চেহারার মানুষ, তুমি যদি অপেরা হাউসে যাও তাহলে লোকেরা বলবে কি? এ কথা শুনে স্বামীজি হেসে উঠে বলেন, আমি আমার বোনের পাশে বসব। আমি জানি আমি তার পাশে বসলে সে কিছু মনে করবে না, বরং আনন্দিত হবে। ছোট্ট এই কটি শব্দের মধ্যে কনস্ট্যান্স টাউনের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছিল। কনস্ট্যান্স এলেন অপেরা হলে। স্বামীজির সঙ্গে পাশাপাশি বসলেন। হলে উপস্থিত অন্যান্য শ্বেতাঙ্গ দর্শকরা বারবার স্বামীজির দিকে দৃষ্টি নিক্ষেপ করছিলেন। তাদের দৃষ্টিতে অবশ্য কোনো অবহেলা বা ঘৃণা ঝরে পড়েনি, বরং সেখানে ছিল বিস্ময়যুক্ত চাহনি। অপেরার মধ্যে নানা কাহিনী থাকত। ফাউস্ট এর পালা চলছিল। বিবেকানন্দ গল্পটা জানেন না, তাই কনস্ট্যান্স নিচু স্বরে গল্পটা বলছেন। এ কথা শুনে মা একেবারে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এ কি, তোমার কি লজ্জা শরম নেই? তুমি একজন যুবতী, আর তুমি কিনা এক ভারতীয় যুবকের কাছে এই কাহিনীটা বর্ণনা করছো? এ কথা শুনে স্বামীজি খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, যদি এই গল্প ভালো না হয়, যদি এখানে স্বাধীনতা না থাকে, তাহলে মা হয়ে আপনি কেন মেয়েকে নিয়ে এমন একটি অপেরা দেখতে এসেছেন? কনস্ট্যান্স বলেছিলেন, আসলে অপেরার সব গল্পগুলোই বাস্তবতা বর্জিত, কাল্পনিক রং চড়ানো। এখানে এসে আমরা সময় নষ্ট করি কেন জানো? সকলকে আমাদের বৈভবের চিহ্ন দেখাবো বলে। স্বামীজি বুঝতে পারলেন কেন পাশ্চাত্য দেশের বেশিরভাগ মানুষ আজ এত অসুস্থ হয়ে উঠেছেন। অন্যান্য ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তারা অন্তরের দিক থেকে নিঃস্ব রিক্ত ভিখারি হয়ে গেছেন।
কনস্ট্যান্স টাউন তাঁর স্মৃতিকথায় বারবার স্বামীজির উল্লেখ করেছেন। স্বামীজির সঙ্গে আমার বন্ধন ছিল এক আত্মার সাথে অন্য আত্মার বন্ধনের মতো। আমি স্বামীজির কাছ থেকে সবকিছু শিখেছি, একথা অনায়াসে সবার কাছে স্বীকার করতে পারি। স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত আমি ছিলাম রক্ত মাংসের এক রমণী। স্বামীজি আমার কাছে নতুন দিগন্তের দুয়ার খুলে দিয়েছেন। আমি শিখলাম কিভাবে ধ্যান করতে হয়, জাগতিক ব্যথা বেদনার হাত থেকে নিজেকে বাঁচাতে হলে কি কি আচরণ করা উচিত, কিভাবে আমি আমার শরীরকে নিরোগ রাখব। স্বামীজি আমাকে হাতে ধরে শিখিয়েছেন কিভাবে ধীরে ধীরে আত্মার বিকাশ সম্ভব। আত্মসংযম কি এবং কেন আমরা আত্মসংযমী হয়ে উঠব, এ কথাও জেনেছিলাম স্বামীজির কাছ থেকে। ধৈর্যশীলতা না থাকলে কোনো মানুষ জীবনে উন্নতি করতে পারে না, এই বিষয়টিও স্বামীজি আমাকে বুঝিয়ে বলেছেন। চিন্তনের শুদ্ধতা ছাড়া ঈশ্বরের সান্নিধ্য লাভ করা সম্ভব নয়, এটিও স্বামীজির কাছ থেকে শেখা। পৃথিবীতে বেঁচে থাকতে হলে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে, সাদা কালোর কোনো পার্থক্য করলে চলবে না। মনুষ্যেতর প্রাণীরা তাদের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা মুখ ফুটে বলতে পারে না, তাই আমাদের উচিত সদা সর্বদা তাদের ওপর নজর রাখা। এইভাবেই স্বামীজি আমাকে হৃদ্য এবং প্রাজ্ঞ করেছেন। তার অভাব কোনো দিন পূর্ণ হবে না। তারা দুজন একবার সেন্ট লিওর গির্জায় গিয়েছিলেন। এই গির্জাটির অবস্থান 28 নম্বর স্ট্রিটে। এটি আকারে বেশ ছোট্ট। এখানে ফাদার ডুসে নামের এক বৃদ্ধ পাদ্রী বাস করতেন। তখন এই গির্জায় চলছে দুপুরের প্রার্থনা সভা। স্বামীজি গির্জার সমস্ত নিয়ম নীতি মেনে হাঁটুর ওপর ভর দিয়ে দাঁড়ালেন, প্রার্থনায় অংশ নিলেন। রঙিন সোনালি রং এসে পড়তে লাগলো তাঁর সাদা উষ্মিষে। মনে হলো তিনি বোধহয় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করেছেন ঈশ্বরের চরণে। গির্জার ঘণ্টার ধ্বনি হল। উপস্থিত সকলের মধ্যে দেখা দিল চাঞ্চল্য। স্বামীজি তখনও চোখ বন্ধ করে বসে আছেন। তাঁর ধ্যানমগ্ন মূর্তি দেখে কনস্ট্যান্স একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। তার কেবল মনে হচ্ছিল মানব ত্রাতা যিশু এবং স্বামীজির মধ্যে কোনো প্রকৃত প্রভেদ নেই, তারা দুজনেই এক এবং অভিন্ন। মানুষকে অন্ধকার বিবর থেকে আলোকিত উপত্যকায় নিয়ে যাওয়ার জন্য জীবনের শেষ চেতন প্রহর পর্যন্ত পরিশ্রম করতে বদ্ধপরিকর।